ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই হামাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরকের পরিণতি ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে এবং সবার মরদেহ অনতিবিলম্বে ফেরত দিতে হবে, অন্যথায় এর দায়ভার হামাসকেই বহন করতে হবে। গাজাবাসীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি গাজায় জিম্মিদের আটকে রাখা হয় তাহলে সেটি হবে না বলেও সতর্ক করেন ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। জিম্মি দূত অ্যাডাম বোহেলার চাইলে এ বিষয়ে যে কারোর সাথে আলোচনা করতে পারেন, আর এই আলোচনার আগে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেছেন তিনি। আমেরিকার নাগরিকদের স্বার্থের জন্য যা করণীয় তাই করা হবে। ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে, কয়েকবার যোগাযোগের পর হামাস ও একজন মার্কিন কর্মকর্তার মধ্যে দুইবার সরাসরি বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোন সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতারা যে প্রস্তাব দিয়েছেন তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেছেন, হামাস মুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,৪৫০ জনে পৌঁছেছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত জানুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তারপর থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের কাজ চলছে। নতুন করে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪৮,৪৪০ জনে পৌঁছেছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি গোলা বর্ষণে গত ৪৮ ঘণ্টায় ৪ জন ফিলিস্তিনি এবং আগে আহত আরেক ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও প্রায় ১,১১,৮৪৫ জন। ইয়াল জামিরকে ইসরায়েলের নতুন চিফ অব জেনারেল স্টাফ বা সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি দেশটির কৌশলগত অগ্রাধিকার এবং সামরিক কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়োগ অঞ্চলে বড় ধরনের যুদ্ধের দিকে ইসরায়েলে ঠেলে দিতে পারে। জামির লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হওয়ার মধ্য দিয়ে ইসরায়েলের ২৪তম সামরিক প্রধান হয়েছেন। এদিকে নিয়োগের পর তার প্রথম বক্তৃতায় জামির ২০২৫ সালকে যুদ্ধের বছর হিসেবে ঘোষণা করেছেন। তার এমন বিবৃতি কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধির ইঙ্গিত দেয় না, বরং ইসরায়েলের বৃহত্তর আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিতও দেয়। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় থাকা ৫৯ জন জিম্মিকে মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী। ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দেওয়ার একদিন পর এবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ এই গোষ্ঠীর ৭ জ্যেষ্ঠ সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক গ্রেডের জিনিসপত্র এবং অস্ত্র ব্যবস্থা পরিচালনায় নিয়োজিত রয়েছেন এমন ব্যক্তিরাই নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। রাজস্ব বিভাগের প্রধান বেসেন্ট জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলার সময় হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু গাজায় যুদ্ধবিরতির পর জানুয়ারিতে এই গোষ্ঠী তাদের আক্রমণ স্থগিত করেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করার উদ্যোগ নেন। সেই সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, বাইডেন প্রশাসনের দুর্বল নীতি হুতিদের সাহস বাড়িয়েছে। এর ফলে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যুদ্ধ জাহাজে ডজন খানেক এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে। সামরিক সহায়তার পর ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে রুশ বাহিনীর উপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা বহুলাংশে হ্রাস পাবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3 কর্মকর্তা বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডার পর গত সোমবার দেশটিকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে তাদের সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে মার্কিন গোয়েন্দা তথ্য ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিত্র দেশগুলোকেও ইউক্রেনকে নিজেদের গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র। 2 কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনকে হয়তো সংশ্লিষ্ট কিছু সূত্র অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য প্রদান করবে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ সঠিক সময়ের গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ রুশ বাহিনীর চলাচলের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন আর পাবে না। অতিরিক্ত ব্যয়বহুল হওয়ায় সামরিক বাহিনীর বিমানে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। সর্বশেষ 1 মার্চ অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক বাহিনীর উড়োজাহাজ ব্যবহার করেছিল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, সামনের দিনগুলোতে আপাতত আর কোনো শিডিউলড বা পূর্ব নির্ধারিত ফ্লাইট নেই। তারা আরও বলেছেন, সামরিক বিমানে অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো আপাতত স্থগিত রয়েছে এবং এটি স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। পেন্টাগনের তথ্য অনুসারে গত 20 জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট 30টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ভারত, গুয়েতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাস, পানামা ও গুয়ান্তানামা সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠাতে পরিচালিত এসব ফ্লাইটে ইতোমধ্যেই ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। এক হিসেবে দেখা গেছে, গ্রেফতার নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে মাথাপিছু ব্যয় হচ্ছে অন্তত $20,000। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে, তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্প চীনের সব ধরনের পণ্যে বাড়তি শুল্ক আরোপের পর বিশ্বের শীর্ষ 2 অর্থনীতি একটি বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে আছে। যুক্তরাষ্ট্রের চীন থেকে আমদানি করা সব পণ্যে শুল্ক 10 থেকে বাড়িয়ে 20% কার্যকর করার দিনই বেইজিং মার্কিন কৃষি পণ্যে 10 থেকে 15% পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটনকে জবাব দেয়। সরকারি এক বিবৃতির একটা লাইন সামাজিক মাধ্যম এক্সে ফের পোস্ট করে চীনের ওয়াশিংটন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র যা চায় তা যদি যুদ্ধ হয়, হতে পারে সেটি একটি শুল্ক যুদ্ধ, একটি বাণিজ্য যুদ্ধ অথবা অন্য যে কোনো ধরনের যুদ্ধ, শেষ পর্যন্ত লড়ার জন্য প্রস্তুত আছে চীন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে এটি চীনের কাছ থেকে আসা সবচেয়ে কঠোর বক্তব্য বলে জানিয়েছে বিবিসি। চীন 2025 সালে 5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার দেশটির আইনসভার বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এই লক্ষ্যমাত্রা পূর্ণ করা খুব সহজ নয়, কারণ সেনাবাহিনীর আধুনিকীকরণ, ভূরাজনৈতিক প্রতিকূলতা সহ গত কয়েক বছর ধরে নানা সমস্যার মুখোমুখি চীন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সাথে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই পদক্ষেপকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখেনি চীন, কারণ ট্রাম্প এমন সময়ে ঘোষণা দিয়েছেন যখন দেশের ভেতরে চীনের জিডিপি ক্রমশ কমছে, বাজারে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF বলছে 2025 সালে চীনের সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 4.6%। 5% সেটি টেনে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে চীনের কমিউনিস্ট পার্টি একথা মানতে নারাজ। প্রতিকূলতা সত্ত্বেও তারা 5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে। আইনসভার বার্ষিক অধিবেশনেও বিষয়টি সাফ জানিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
面对外部压力加大。 2025 সালের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5% নির্ধারণ করা হয়েছে। এছাড়া শহুরে বেকারত্বের হার 5.5% এবং শহরে 1,20,00,000 বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মানুষের আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থ প্রদানে সুষম ভারসাম্য রক্ষা করা হবে। 主要目标任务 2025 সালে সামরিক খাতেও বাজেট 7.2% বাড়ানো হয়েছে। সব মিলিয়ে খাতে একযোগে বাজেট হয়েছে দ্বিগুণ। কারণ এক চীন নীতিতে অবিচল থেকে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করবে বেইজিং। 谋划好重大战略任务。 একই সাথে এক অঞ্চল এক পথ উদ্যোগকে এগিয়ে নিতে বৈশ্বিক উচ্চমানের মুক্ত বাণিজ্য অঞ্চল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। শান্তিপূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার রক্ষায় কাজ করবে বেইজিং। এছাড়া পরিবেশ সুরক্ষা ও সবুজ রূপান্তরের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কার্বন নিরপেক্ষতা প্রচার, শূন্য কার্বন পার্ক ও কারখানা স্থাপন সহ একাধিক পরিকল্পনা নিয়েছে চীন। মাহফুজুর রহমান, 71। দক্ষিণ কোরিয়ার পোচিয়ন শহরে বৃহস্পতিবার সামরিক মহড়ার সময় একটি শেল বা গোলা লক্ষ্যচ্যুত হয়ে বেসামরিক এলাকায় পড়ে। এ ঘটনায় 8 জন আহত হয়েছেন। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে এতে বেশ কিছু বাড়িঘর ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিয়ংগি দো বুকবু শহরের দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার সময় নিক্ষিপ্ত একটি গোলা দুর্ঘটনাবশত শহরের ওই এলাকায় পড়ে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি কী ধরনের গোলা বিস্ফোরিত হয়েছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন মহড়ার সময় কোনো যুদ্ধ বিমান ভুলবশত গোলাটি ছুঁড়ে থাকতে পারে। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে লন্ডনে জমে উঠেছে ইফতার বাজার। ক্রেতা আকর্ষণের জন্য বিভিন্ন রাস্তায় ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানে এমন আয়োজন প্রবাসী ও দেশের অনুভূতি দিচ্ছে বাংলাদেশিদের। এই ইফতার বাজার যেন দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যের কেন্দ্র হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের কাছে। লন্ডনের বাঙালি পাড়ার ইফতার বাজারের বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে ইফতার বাজার। বিশেষ করে হোয়াইট চ্যাপেল এলাকা ইফতারের আগে যেন ঢাকা শহরের ঐতিহ্যবাহী চকবাজারে পরিণত হয়। ইফতার সামগ্রী কেনার জন্য লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এখানে। বিক্রি করছেন বাংলাদেশের জনপ্রিয় সব ইফতার সামগ্রী। বর্তমানে জিলাপি বাংলাদেশি প্রবাসীদের বিশেষ আকর্ষণ হিসাবে দেখা যাচ্ছে। জিলাপি কিনতে দীর্ঘ লাইন দেখা গেছে প্রতিটি মিষ্টির দোকানে। 45 মিনিট ধরে অপেক্ষা করতেছি শুধুমাত্র জিলাপি নেওয়ার জন্য। একটা জিলাপি নিলাম, যাওয়ার সাথে জিলাপি এটা ভালো লাগে। আমি লুইসাম থেকে আইছি, এখান থেকে জিলাপি নিবার লাগে, জিলাপি খুব মজা। স্পেশালি জিলাপি লাগে আমরা রমজান হইলে ইফতার সময় খাই। জিলাপিটা সবসময় বেশি চাহিদা থাকে, অন্যান্য মিষ্টির চাহিদাও আছে। আর জিলাপি তো আসলে খুবই মজা। আপনি দেখছেন এখানে ছবি আছে। বাংলাদেশের ঐতিহ্যগুলো আমরা ট্রেডিশনাল ডিশগুলো আমরা দূরিয়ে রাখলাম, যার কারণে সবাই আইতে পালা পায় আর আমরা আনন্দ লাগে যে সেল করতে ভালো লাগে। এখানে এসে মনে হচ্ছে ঢাকার চকবাজারেই এসেছি। সেই একই খাবার, একই ভিড়, একই দেশীয় আমেজ। বাংলাদেশে যে ইফতার কিনে খেতেও সেটা আমরা সেই সেম এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আসছি আর কি হোয়াইট চ্যাপেলে। বাংলাদেশে ইফতারের জন্য একটা অন্য রকমের আমেজ থাকতো। কখন ইফতার হবে সেই ইফতারের টাইমে যেতাম, তো অবশ্যই সেরকম করেই আমরা যাচ্ছি। আরো বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী আছে, এখনই চলে আসে। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে বাহারি আয়োজনে কমতি চান না রোজাদাররা। তাই হরেক রকমের আইটেমের সাথে এক টুকরো জিলাপি যেন 16 কলা পূর্ণ করে মজাদার ইফতারকে। ইফতারের টেবিলে খাবারের সুবাস ম্লান করে দেয় সারাদিনের ক্লান্তিকে, রোজাদারের আত্মাকে করে পরিতৃপ্ত। আরিফ মাহফুজ, 71, লন্ডন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।